আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়। আর এই রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিশেষভাবে নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর বাইরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সহ নানা ধরনের ঘটনা ঘটছে। কয়েকদিন ধরে আমরা বিভিন্ন স্থান থেকে কয়েকটি হত্যাকাণ্ডের খবরও পেয়েছি। এই অবস্থায় ভোটের সার্বিক পরিবেশ কি আছে, আজকের ভোটের টেনে আলোচনা করব সেই প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজনের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের টেনের আজকের পর্বের শুরুতেই জেনে নিতে চাই আজকে নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ কেমন ছিল। বিশেষ করে শুরুতে একটু জানবো, বিএনপি নেতারা আজকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কথা বলেছেন, আমরা তাদের বক্তব্যগুলো শুনে নিতে চাই। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো। এতদিন যে প্রত্যাশা নিজের হাতে ভোট দিয়ে তার প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবে এবং তারা সরকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার হবে জনগণের সরকার আর এমপিরা হবে জনগণের এমপি। পিআর পদ্ধতিতে দিলে সেখানে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে, তারা দলের এমপি হয়ে যাবে, জনগণের এমপি হবে না। আমরা এটা পছন্দ করি না। নানা ধরনের উশিলা সৃষ্টি করে এই যে নির্বাচনকে বানচাল করার জন্য অথবা নির্বাচনকে একটু বিলম্ব করার জন্য আজকে নানা রকমের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের 2-4 জন যদি ভালো লোক থেকে থাকে, তারা যদি আমাদের দলে যোগ দিতে চায়, যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকে, তাদেরকে আমরা নিয়ে নেব। কিন্তু নেতৃত্বে আপনারাই থাকবেন, আমাদের দলকে আরো বড় করতে হবে। আমরা যদি না নেই, এগুলো অন্য দলে যোগ দিবে, আমাদের বিরুদ্ধে ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে ভোট দিবে। সুতরাং ভালো লোক আমরা নিতে চাই। আমাদের দলে 2-4টা খারাপ লোক যদি থেকে থাকে, তাদেরকে দল থেকে নিষ্কৃতি দিয়ে দেবো, তাদের আর রাজনীতি করার দরকার নেই। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে। আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। কথা বলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, আমরা তার বক্তব্য শুনে আসতে চাই। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট কথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে 5 দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া আজকে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপে অংশ নিয়েছেন 12টি রাজনৈতিক দল। এর মধ্যে একটি রাজনৈতিক দল অর্থাৎ ইসলামী ঐক্যজোটের সংলাপে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। এর মধ্যে একটি পক্ষকে তাদের আমন্ত্রণপত্র না থাকার কারণে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকের সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতারা কি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কি বলেছেন, শুনবো তাদের বক্তব্য। আমরা একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই। জোরপূর্বক কেন্দ্র দখল করা, না হয় সিল মারা, না হয় কোনো আয়োজনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলা এই মার্কা এবং এই দল ছাড়া আর কারো নির্বাচনে আসার দরকার নাই। এইটাই কিন্তু আমাদের একটা কালচারাল ড্যামেজ করে দিয়েছে। আমাদেরকে এখন এটাকে আনডু করতে হবে, আনডু করে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এক্সপার্টিজ আমাদের ডায়াসপোরাদের ভোটের একটা ব্যবস্থা করা,
এখানে আমাদের যারা ভোট কালেকশন করেন প্রায় 10 লক্ষের মতো লোক নিয়োজিত থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ইত্যাদি ইত্যাদি। ওরা নিজেরা কোনোদিন ভোট দিতে পারে না, তাদের একটা ভোটের ব্যবস্থা উদ্যোগ আমরা নিয়েছি। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইবো, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি। বুলেটিনের পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব তৃণমূলের আলোচনায়। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, ভোটের ট্রেনের পর্যায়ে আমরা ফিরবো তৃণমূলের আলোচনায়। তৃণমূলের আলোচনার জন্য আমরা শুরুতেই যুক্ত হব সিলেটে। সিলেট থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তার সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী গুলজার আহমেদ। গুলজার আহমেদ, আপনার মাধ্যমে একটু বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরীর সঙ্গে আলোচনা করতে চাই। এই যে সার্বিকভাবে দেশের এখন বর্তমান যে পরিস্থিতি, আগামীকাল শেখ হাসিনার রায় আছে, গত কয়েকদিন ধরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা সহ নানা ঘটনা ঘটছে, সব মিলিয়ে সিলেট অঞ্চলের যদি আমরা কথা বলি, সেখানকার ভোটের পরিবেশ কি আছে, তৃণমূলের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আছে এই পর্যায়ে, এবং রাজনৈতিক দলগুলো কিভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করছে, একটু আপনার মাধ্যমে তার কাছে জানতে চাই গুলজার। অসংখ্য ধন্যবাদ বেলায়েত। আসলে আজকে যেহেতু সার্বিক বিষয়ে আপনি যে সকল বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা নিয়ে কথা বলার জন্য এমদাদ হোসেন চৌধুরী তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন থেকে বর্তমান সরকার আসলে নির্বাচনের যে ম্যান্ডেট সেটির দিকে আসলে আগাচ্ছে। তার মধ্যে গত কয়েকদিন থেকে একটি রাজনৈতিক ইস্যু বড় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আগামীকাল একটি রায় আছে, সেটিকে কেন্দ্র করে যে বিশেষ করে অঞ্চলভিত্তিক রাজনৈতিক দলগুলোর যে কার্যক্রম, বিএনপি তার মধ্যে একটি বড় রাজনৈতিক দল, এই ভোটের মাঠে এই বিষয়টি এখন অর্থাৎ সাম্প্রতিক সময়ের এই যে ঘটনাবলী কিংবা আগামীকালকের যে রায়, যে সহিংসতার কথা বলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিটা বেড়েছে, সব মিলিয়ে এর যে পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কার্যক্রমে কোনো ধরনের বাধা বিপত্তি হচ্ছে কিনা, আর সেক্ষেত্রে আপনারা আসলে কোন ধরনের কার্যক্রম এখন চলমান রেখেছেন? আমরা দেখুন, দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষ তার কাঙ্ক্ষিত ভোট যেটা সেটা দিতে পারেনি। মানুষ এখন নির্বাচনী ট্রেনে। আমরা দীর্ঘ 2 মাসের উপর হয়ে গেছে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, এবং বিশেষ করে বিগত দিনে নির্বাচন আর এই সময় নির্বাচন অনেক ব্যতিক্রম। মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করছে। মানুষ জানতে পেরেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে বাংলাদেশ গড়বেন সেটা একটি নতুন বাংলাদেশ হবে। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য একদম নিচ লেভেলের যারা রুট লেভেলের মানুষ তাও বুঝতে পারছে। আজকে ধরুন আমি আমার নগরীর 37 নম্বর ওয়ার্ডের আমি কলোনিতে গিয়েছি, সেখানে আমি যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, মানুষ কিছুই বুঝতে পারবে। মানুষ বলতে আমরা দানে ভোট দিব, আমাদের ভোট দেওয়ার সময় হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দানের সে ভোট দিতে পারিনি। তো এইটা হচ্ছে যে একদম নিম্ন শ্রেণীর কথা আমি বললাম। আর আপনি যেটা বললেন যে একটি রায়কে কেন্দ্র করে, দেখুন এগুলো যার বিরুদ্ধে আজকে রায় হতে যাচ্ছে সেটি হচ্ছে একটি সঠিক রায়, যার নির্দেশনায় বাংলাদেশের এই জুলাই আগস্টের আন্দোলন, এর পূর্বে আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করা হয়েছে, ওনার নির্দেশনায় হয়েছিল। দীর্ঘ 16টি বছর পুলিশ কার নির্দেশনায় বিএনপির নেতাকর্মীদের গুলি চালিয়েছিল এবং নির্যাতন করেছিল, বাসাবাড়ি থাকতে দিন কার নির্দেশনায়, ভুয়া মামলা কার নির্দেশনা হয়েছিল, গাবি মামলা যেগুলো কার নির্দেশনা হয়েছিল, যার নির্দেশনা হয়েছিল, যিনি কাঙ্গারু কোর্ট নামে একটি কোর্ট আমরা বলেছিলাম, আজকে ওনারাই বলতেছেন এই কোর্টকে কাঙ্গারু কোর্ট। যাদের দ্বারা এই কোর্টের সৃষ্টি হলো তারাই আজকে যখন নিজের উপরে পড়েছে, নিজে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে জুলাই আগস্টের একদম আপনি এই যে আবু সাইদ সহ, ওয়াসিম সহ, তারপরে মুগ্ধ সহ শত প্রায় অন্তত 16 থেকে 1700 মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছেন, প্রায় 20,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করছে। কার নির্দেশ হয়েছে? শেখ হাসিনার নির্দেশ হয়েছে। আজকে এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের বিরুদ্ধে আগামী 17 তারিখ রায় দিবে। একটি যে কোর্টটি উনি তৈরি করেছিলেন সেই কোর্টই রায় দিবে।
তো সেখানে অবশ্যই যেহেতু তারা এত টাকা পয়সা কামাই করেছে, বাইরে থেকে তাদের টাকা পয়সা দিয়ে ঢাকা শহরে দেখেন নাই 500 টাকা 1000 টাকা দিয়ে তাদেরকে পেট্রোল বোমা মারছে, যে বোমাগুলো অতীতের আন্দোলনে আমরা বলেছিলাম যে বিএনপি সন্ত্রাসীতে বিশ্বাস করে না, বিএনপি কখনো জনগণের ক্ষতি করতে চায়নি, এবং তখনই আমরা বলেছি যে না এগুলো আওয়ামী লীগ করছে। আজকে প্রমাণ হচ্ছে তারাই এইগুলো করতেছে। আমরা একটা বিষয় আসলে জানতে চাই যে রাজনীতির মাঠে দীর্ঘদিন থেকেই বিশেষ করে বিগত 1-2 মাস থেকে বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি এবং বিএনপি মাঠ পর্যায়ে আসলে ভোটারদের দ্বারা কাছে যাচ্ছে। বিএনপির যে সিলেট বিভাগের কথা যদি আমরা বলি, 19টি আসনের মধ্যে অনেক আসন এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আসনে প্রার্থী বিএনপি ঘোষণা করেছে তার বিপরীতে এখনও আবার রিভিউ চাওয়া হচ্ছে। এই যে নিজেদের দলের মধ্যে বা প্রার্থীর মধ্যে একটা অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, এটিকে আসলে মাঠ পর্যায়ে কি আপনাদের কোনো প্রভাব পড়ছে বা ভোটারদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, বা রাজনীতির সুবিধার্থে অর্থাৎ নির্বাচনের মাঠে বিএনপি কি আসলে কিছুটা পিছিয়ে যাচ্ছে, কি মনে হয় আপনার? দেখুন, যখন আমাদের মহাসচিব ঘোষণা করেন তখনই বলেছেন যে হয়তো প্রয়োজনে, অর্থাৎ কোনো প্রার্থীকে দেওয়া হয়েছে, তারপরে যদি মাঠের জরিপে দেখা যায় যে ওনার পপুলারিটি বা জনগণের সাথে সেভাবে সম্পৃক্ততা অর্জন করতে পারছেন না, তখন হয়তো সেটা হতে পারে, সেটা একমাত্র দলের হাইকমান্ডই বলতে পারে। বাট আমরা আমাদের সিলেটের কথা বলবো, সিলেটে যে আসনগুলোতে কাজ, বিশেষ করে সিলেট একে আমরা যেভাবে কাজ করছি আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, এখানে তো আর সে ব্যাপারে কোনো চিন্তা নেই। এবং বাকি যেগুলো সিলেটের আছে, যেগুলো দেওয়া হয়েছে, আমরা যতটুকু জানি সবাই যার যার অবস্থানে কাজ করছে, এবং প্রতিদিনই দানের শীষের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, জনগণের সম্পৃক্ততা বাড়ছে। সেখানে অবশ্যই দলের হাইকমান্ড যেটা মনে করবেন সেটাই করতে পারেন। সবশেষে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে যখন নির্বাচন আসে তখন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নানান ধরনের ঘাত প্রতিঘাত তৈরি হয়, বিরোধিতা থাকে। এবারের যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারদের ধারে কাছে আপনারা যাচ্ছেন, এই ক্ষেত্রে নির্বাচনী মাঠটা আসলে নির্বাচন উপযোগী কিনা, কি মনে হয়? ভোটারদের প্রত্যাশা আসলে কি, বা রাজনীতিবিদ যারা আছেন বা যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যাশা কি? আপনার কি মনে হয় সেই ভোটের যে পরিবেশ সেটা নিয়ে ঠিকঠাকভাবে আসলে এগুচ্ছে? দেখুন, এদেশের মানুষ প্রথম থেকে অনেক দিন থেকে দীর্ঘ ধরেন 3টি বার নির্বাচনে কী কথা ছিল, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, নির্ভুল ভোটার তালিকা এবং নিরপেক্ষ সরকার। সেখানে তো একটি অন্তর্বর্তী সরকার, সেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নির্ভুল ভোটার তালিকা। তো অবশ্যই জনগণ এটারই অপেক্ষায় ছিল, জনগণ ভোট দিতে যাবে, এতে কোনো চিন্তার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ আসলে আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বেলাত, শুনলেন আসলে মাঠ পর্যায়ে বা প্রান্তিক অঞ্চলের যারা ভোটার আছেন বা নির্বাচনের সাথে যারা সরাসরি মাঠে কাজ করছেন তাদের যে চিন্তা ভাবনার যে প্রতিফলন সেটি, এবং এখান থেকে আসলে এটি প্রমাণিত প্রত্যেকটি রাজনৈতিক দল বর্তমানে যারা নির্বাচনমুখী রয়েছেন সবাই চাচ্ছেন সুষ্ঠু এবং সঠিক একটি নির্বাচন সময় মতো যাতে হয়, যাতে দেশের মানুষের ভোটের যে আকাঙ্ক্ষা ছিল তার কিছুটা প্রতিফলন ঘটে। বেলাত, অনেক ধন্যবাদ গুলজার। জানাচ্ছিলেন বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলে তার ভাবনার কথা। তিনি জানাচ্ছিলেন আসলে তৃণমূলের এখন কি অবস্থা, বিশেষ করে সিলেট অঞ্চলের কথা জানাচ্ছিলেন। দর্শক, এ পর্যায়ে আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব অন্য কোনো জেলায়। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা যুক্ত হব একেবারে উত্তরের জেলা নীলফামারী সৈয়দপুরে। সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সৈয়দপুর উপজেলা জামাতের নায়েব আমির মোহাম্মদ শফিকুল ইসলাম, যুক্ত হবেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আক্তার শাহিন, আর এই দুজনের সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি। আমিরুল বাপ্পি, আপনার সঙ্গে যে দুজন বিএনপি এবং জামাতের নেতা রয়েছেন তাদের সঙ্গে একটু আলোচনা করবেন, বিশেষ করে উত্তরের কি খোঁজখবর সার্বিকভাবে ভোটকে কেন্দ্র করে। আগামীকাল তো শেখ হাসিনার রায় আছে, গত কয়েকদিন ধরে নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। উত্তরের কি অবস্থা, একই সঙ্গে তাদের অবজারভেশনে, তাদের পর্যবেক্ষণ কি, ভোট নিয়ে যে পরিস্থিতি, যে সমস্যাগুলো এখন হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, এটি আসলে ভোট পর্যন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বা কোন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, ভোটের পরিবেশটা সার্বিকভাবে কি একটু জানাবেন আমিরুল বাপ্পি। বেলায়েত, আপনাকে ধন্যবাদ। আমাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে যে কয়েকটি আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সেখানে ভোটের পরিবেশ
বেশ কিছু জায়গায় শান্ত, কিছু জায়গায় অশান্ত এরকম আছে। জামাতে ইসলামী যাদের যেসব জায়গায় মনোনয়ন দিয়েছে তারা বলছে যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে। তো আলোচনার জন্য আমার বাম পাশে আছেন শাহিন আক্তার শাহিন, যিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এবং ডান পাশে শফিকুল ইসলাম আছেন, যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমির। আমি শুরুতেই জনাব শাহিন আক্তার শাহিন, আপনার কাছে জানতে চাইব যে এই যে এখন পর্যন্ত মনোনয়ন দেওয়ার পরে আপনি এই নীলফামারী 4 তথা এই পুরো এলাকার ভোটের পরিবেশটা কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখন টিভির এই অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েব আমির জনাব শফিকুল ইসলাম, এবং আজকে এখন টিভির মাধ্যমে যারা সরাসরি অনুষ্ঠান দেখছেন সমস্ত দর্শক ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভোটের আনুষ্ঠানিকভাবে ভোটের শিডিউল ঘোষণা না হওয়াতেও আর কি আমরা মনে করি সারা বাংলাদেশের মতো আমাদের এই নির্বাচনী এলাকা সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী 4 প্রতিটি ক্ষেত্রে ভোটের একটা আমেজ বিরাজ করছে। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের নীলফামারী 4 আসনে আমাদের সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। এবং আমরা ওই প্রার্থীকে নিয়ে আগে থেকে সাংগঠনিকভাবে, যেহেতু আমাদের দাবি ছিল সারা বাংলাদেশের জনগণের মতো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ, সে নির্বাচন হতে যাচ্ছে, আমরা মাঠে আসি। এ পর্যন্ত আমরা মনে করি ভোটের পরিবেশ ইনশাল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ আছে, কিন্তু সঙ্গে সঙ্গে আশঙ্কাও আছে আর কি। আমরা আশঙ্কা প্রকাশ করছি একটি অংশ, একটি মহল যারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক, বিশেষ করে সে পরাজিত শক্তি, তারা যে কোনো সময় ভোটের পরিবেশকে তারা নষ্ট করতে পারে, বিনষ্ট করতে পারে। তো আমরা সমস্ত জনগণকে নিয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি আমরা ইনশাল্লাহ মাঠে আসি, এবং আমরা মনে করি যারা ষড়যন্ত্র করতে আসবে বা যারা ভোটের পরিবেশ নষ্ট করবে তাদেরকে জনগণ প্রতিহত করবে। কারণ জনগণের দীর্ঘদিনের চাহিদা অবাধ সুষ্ঠু নির্বাচন, বিগত 17 বছর তারা ভোট দিতে পারেনি, তারা এই ভোটকে একটা উৎসব হিসাবে তারা নিয়েছেন, গ্রহণ করেছেন। এবং বিশেষ করে নিউ কামার ভোটার যারা নতুন ভোটে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের একটা আগ্রহ আছে, তাদের একটা চাহিদা আছে, তারা ভোট প্রদান করবেন। কারণ 2008 সালের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এবার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই নির্বাচনে সমস্ত জনগণ আমরা মনে করি ভোটের পরিবেশকে বজায় রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি এবার একটু চলে যেতে চাই সৈয়দপুর বাংলাদেশ জামাতে ইসলামের উপজেলা শাখার নায়েবে আমির জনাব শফিকুল ইসলামের কাছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে শাহিন ভাই যেটি বললেন যে এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি, তো আপনাদের প্রচারণা তারপরে জনসংযোগ আপনারা যেগুলো করছেন সেগুলো কীরকম দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন টিভির সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাই, সেই সাথে এখন টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। আমার সাথে যে সহ আলোচক আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহিন আক্তার, ধন্যবাদ। একটি দেশের নির্বাচনী যে অবস্থা, বিশেষ করে বাংলাদেশে আমরা স্বাধীনতার পর লক্ষ্য করছি যে নির্বাচনটি সঠিকভাবে না হওয়ার কারণে বারবার জনগণ বিভিন্নভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, যে তরুণদের আজকে বিজয়ের তাদের যে বিজয়ের, তারা যে আমাদের একটা গণঅভ্যুত্থানের ফলে যে আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ দান করেছেন, এজন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এখন নির্বাচনে যে পরিবেশ যেটা দেখা যাচ্ছে, আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী তারা তাদের 300 আসনেই প্রার্থী মনোনীত করেছেন, এবং আমরা তৃণমূল পর্যায়ে আমরা আমাদের এই প্রার্থী, আমাদের দলীয় কোনো কোন্দল নাই। আমরা সুষ্ঠুভাবে জনগণকে আমরা আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ যেন এই দেশটা গড়তে পারে, আর কোনো যেন অস্থিতিশীল পরিবেশ না আসে, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো সহ সাধারণ ভোটারদেরকে, সাধারণ জনগণকে এটা
তাদের যে দায়িত্ববোধ সেটা বুঝিয়ে যাচ্ছে এবং আমরা আশা করতেছি যে আগামী দিনে একটি সবার সহযোগিতায় সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে বলে আমার আশা করতেছি। সেই সাথে ভাই যেটা বলেছেন যে আমাদের এখন কিন্তু অনেকগুলো বিভিন্ন চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটু সামনে বিপর্যয় হতে পারে। এই জন্য বিশেষ করে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে যে দলগুলো, তারা তাদের দলীয় কার্যক্রমগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করে সহমর্মিতা সকল দলের সঙ্গে সহমর্মিতা বজায় রেখে যেন আগামী দিনে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ, ভোটের একটা পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি, এটা আমাদের সকলেরই দরকার। একটা সুষ্ঠু পরিবেশ বলতে আমরা যেটা বুঝি যে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং নিয়ম মেনে যদি আমরা এই ভোটের কাজগুলো সবাই মিলে করতে পারি তাহলেই কিন্তু একটা সুন্দর পরিবেশ আসবে। আপনাকে একটু থামাই, আগামীকালকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হওয়ার কথা রয়েছে, তো এই রায় এবং এই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এই ভোটে কোনো ধরনের সংখ্যা আপনারা আশঙ্কা করছেন কিনা? আমরা দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার তিনি এই বাংলাদেশে যেগুলো কার্যকলাপ করেছে, তারা যেভাবে অন্যায় জুলুম নির্যাতন করেছে, তাদের ব্যাপারে সাধারণ জনগণ তারা ঐক্যমত আছে যে আগামী দিনে আর এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার আমরা বিশ্বাস করি যে আসতে পারবে না। কারণ এই বাংলাদেশে বারবার মানুষ রক্ত দিয়েছে, রক্ত দিয়ে এই দেশটাকে বারবার মনে করেন যে তারা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করেছে। তা আমি আশা করি যে আগামী তাদের যে সত্যিকারের যে বিচার হওয়া দরকার, বাংলাদেশের সকল মানুষই চায় তার বিচার হওয়া দরকার। এই জন্য আগামী দিনে আমি মনে করি যে এই ফ্যাসিস্ট সরকার আর কোনোদিনও আমাদের এই দেশে আবার আমরা বুঝতে পেরেছি। আমরা একটু বিএনপির সাধারণ সম্পাদক শাহিন কাছে একই বিষয় জানতে চাই। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে, তার যে বিচার চলছে, তো এটাতে ভোটের পরিবেশ কতখানি নষ্ট হওয়ার কোনো আশঙ্কা করছেন কিনা আপনারা? আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণ, গণতন্ত্রকামী জনগণ এবং যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, বিশেষ করে তরুণ সমাজ আত্মহুতি দিয়েছেন, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন আমাদের বিধবা হয়েছেন, অনেক মা সন্তানহারা হয়েছেন, তাদের রক্তের ফসল আজকের এই বিজয়। এবং যারা বিগত দিনে দেশ পরিচালনা করেছেন, সরাসরি ছাত্র জনতাকে হত্যার হুমকি বা দিয়েছেন আর কি, তারা যারা আদেশ দিয়েছেন সরাসরি, তাদের তো বিচার অবশ্যই হবে, বাংলাদেশের প্রচলিত আইনেই হবে বিচার, এবং এই বিচারের সম্মুখীন তাদেরকে হতেই হবে। এবং আমরা মনে করি এই রায়কে যদি কেউ বানচাল করার চেষ্টা করে বা অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, বাংলাদেশের জনগণ এবং সমস্ত গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী জনগণ, সমস্ত গণতন্ত্রকামী দল যারা বিগত দিনে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, মতদ্বৈধতা থাকতে পারে, কিন্তু এই জায়গায় আমরা সবাই এক। ফ্যাসিস্টকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না এবং যে কোনো চক্রান্তকে বাংলাদেশের জনগণ আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। বেলায়েত, আপনি নিশ্চয়ই শুনতে পারছিলেন যে নীলফামারী 4 আসনের যে নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে আলাপ হচ্ছিল, এবং বিএনপি এবং জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী দুই দলই আসলে বলছেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের কথা রয়েছে সেটি আসলে খুব বেশি প্রভাব ফেলবে না, আর এই রায় হোক বাংলাদেশের প্রচলিত আইনেই হোক, এই দাবিটি তারা করছেন। এবং এই শুধু নীলফামারী 4 নয়, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে অন্যান্য আসনেও যেখানে দুই দলেরই সমানভাবে প্রার্থী আছে, সেখানেও একই রকম পরিবেশ বজায় আছে এবং তারা সবাই আশা করছেন যে ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, যেখানে তরুণরা তাদের একটা বড় ধরনের ভোটাধিকার প্রয়োগ করে তাদের মতামত দেবেন। তো বেলায়েত, এই ছিল সৈয়দপুর অফিস থেকে ভোটের পরিবেশ সম্পর্কে। চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।
অনেক ধন্যবাদ আমিরুল বাপ্পি আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার স্থানীয় বিএনপি এবং জামাত দুজন নেতার বিশ্লেষণ। তারা বলছিলেন যে সেখানকার রাজনৈতিক পরিবেশ কী আছে, একই সঙ্গে আগামীকালের রায়কে কেন্দ্র করে কি পরিস্থিতি আছে। দর্শক, এ পর্যায়ে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব অন্য আরেকটি জেলায়। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম তৃণমূলে ভোটের পরিবেশ নিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তাদের পর্যবেক্ষণ। এ পর্যায়ে আমরা যুক্ত হব ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হবেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, যুক্ত হবেন ময়মনসিংহ মহানগর জামায়াত ইসলামের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার। এই দুজনের সঙ্গে আলোচনা করবেন সহকর্মী হারুনুর রশিদ। আপনার মাধ্যমে একটু জানতে চাইব ময়মনসিংহ সহ আশেপাশের ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কি আছে, ভোটের পরিবেশ সার্বিকভাবে কি আছে। একই সঙ্গে কালকে আমরা শুরু থেকে এই আলোচনাটাই করছি, কালকে যেহেতু শেখ হাসিনার মামলার রায় আছে, এটাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো শঙ্কা আছে কিনা, যে দুজন রাজনৈতিক নেতা আপনার সঙ্গে আছেন স্থানীয়, তাদের পর্যবেক্ষণ কি, তারা কি বলছেন, ভোটের পরিবেশকে সার্বিকভাবে তারা কিভাবে দেখছেন? হারুনুর রশিদ। ধন্যবাদ বেলায়েত। আমরা আজকে ভোটের ট্রেনে যুক্ত হয়েছি, আমাদের সাথে দুজন অতিথি আছেন, তাদের কাছে আমরা জানতে চাইব আসলে ভোটের পরিবেশ নিয়ে। বিশেষ করে আগামীকালকে যে রায় আছে, রায়কে ঘিরে কিন্তু ময়মনসিংহেও কালকে একটি নাশকতার ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবং সার্বিকভাবে আমরা আমাদের অতিথির কাছে থেকেই জানবো। আসলে আমি প্রথমেই যেতে চাই, আমার বাম পাশে আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আগামীকালকে কি রায় আছে, পাশাপাশি ভোটের যে পরিবেশ, ভোটের যে হাওয়া, এটি কিন্তু লেগে গেছে। ইতিমধ্যেই আপনাদের দল এবং জামায়াত ইসলামী সহ বেশ কিছু দল প্রার্থিতা ঘোষণা করেছে, তারাও ভোটের মাঠে আছেন। সব মিলিয়ে আসলে ভোটের পরিবেশটা কেমন? দীর্ঘ 17 বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। এই 15-16 বছর পর মানুষ যে একটি গণতান্ত্রিক স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে। এর মাঝে ফ্যাসিস্ট যারা ছিল 17 বছর, তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় টুকটাক বিচ্ছিন্ন ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তবে আমাদের কথা কি, নির্বাচনের জোয়ার কিন্তু উঠে এসেছে। দেশের 18 কোটি জনগণের মাঝে নির্বাচনের জোয়ার উঠেছে। এই জোয়ারে এই যে টুকটাক বিচ্ছিন্ন ঘটনায় তারা টিকে থাকতে পারবে না। তারা 17 বছর যে অপকর্ম করেছে, সারা দেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, সেই মানুষ এখনও তা ভুলে নাই। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, মানুষ ভুলে নাই। অতএব মানুষ আতঙ্কিত করার জন্য, অপচেষ্টা চালানোর জন্য রাতের আধারে বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় একটু গাড়ি একটু আগুন দেওয়া বা গাছ কাটা, এই ধরনের অপচেষ্টা চলতেছে। তবে এই অপচেষ্টাটা বেশি দিন থাকবে না। আমাদের দলীয় প্রার্থী ঘোষণা হয়ে গেছে প্রাথমিকভাবে 237টি, ময়মনসিংহ সদর স্থগিত সহ প্রায় কিছু স্থগিত আছে। সেগুলো যখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়ে যাবে, যখন ভোটের গণজোয়ার সৃষ্টি হয়ে যাবে সারা বাংলাদেশে, তখন এই ফ্যাসিস্টের যারা দোসর তারা হারিয়ে যাবে, তারা পথ হারা প্রতীক হবে, তারা সঠিক পথে আর ফিরে আসার সুযোগ সম্ভাবনা নাই। কারণ তার গণতান্ত্রিক যে রাজনৈতিক পদ্ধতি বা গণতান্ত্রিক রাজনীতির প্রতি যে শ্রদ্ধা বা সম্মান বা অন্য দলের প্রতি যে সম্মানবোধ যে জিনিসটা থাকে, সেই জিনিসটা তারা পরিবেশটা নষ্ট করে ফেলছে। যার কারণে তারা ফিরে আসা কঠিন। তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসলে তো ভবিষ্যতের কথা, কিন্তু তারা 17 বছর অপকর্মের তো বিচার তো হবেই। সেই বিচার কোর্ট যে রায় দিবে, জনগণ আমরা সবাই মানে নেব। এখানে আমরা বিএনপি বা কোনো রাজনৈতিক দল আমরা তো পক্ষপাতিত্ব করে কোর্টকে প্রভাবিত করে কোনো রায় করতেছি না। ধন্যবাদ। আমি একটু জানতে চাই শহীদুল্লাহ কায়সার আপনার কাছে। শামীম ভাই বলছিলেন যে নির্বাচনী জোয়ার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই জোয়ারের কাছে আসলে যে নাশকতার চেষ্টা হচ্ছে বা বানচালের চেষ্টা হচ্ছে, পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে, এটি আসলে কিছুই হবে না। বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। তো নির্বাচনী পরিবেশ ময়মনসিংহে চমৎকারভাবে আমরা সবাই মাঠে ময়দানে আছি।
জামাত ইসলামী, বিএনপি সহ আরও যারা মাঠে আছেন সবাই নির্বিঘ্নে নিজেদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। নিজেদের মধ্যে একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এখানে প্রতিযোগিতা থাকবেই। পতিত স্বৈরাচার 17 বছরে আমরা যারা আন্দোলন মাঠে ময়দানে ছিলাম আমাদের অনেক ক্ষতি হয়েছে, বিএনপি জামাত নেতৃবৃন্দকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছে। তো আমাদের অনেক ত্যাগ স্যাক্রিফাইস আছে, ছাত্রদের অনেক ত্যাগ স্যাক্রিফাইস আছে। তো আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এখনও। তো পতিত স্বৈরাচার শেখ হাসিনার আগামীকালকে যে রায়কে কেন্দ্র করে তারা মাঠে ময়দানে বিচ্ছিন্নভাবে কিছু করার চেষ্টা করছে। আমরা ঘোষণা দিয়েছি আমরা আগামীকালকে মাঠে থাকবো। আশা করছি তারা কিছুই করতে পারবে না, এবং এই সারা দেশে যে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে সেই নির্বাচনের জোয়ারে তারা বেসে যাবে, এবং তারা যে অলিক কল্পনা দেখছে সেই কল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না। এত করে বরঞ্চ মাঠে ময়দানে যারা ভালো কিছু ছিল আওয়ামী লীগ বা অন্যান্য তাদের উপরে মানে তাদের ক্ষতি হচ্ছে, তাদের উপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করছেন তারা বরঞ্চ নজর রাখছেন, যারা বাইরে আছেন তারা অর্ডার দিচ্ছেন এইগুলো মোকাবেলা করার জন্য, কিন্তু এত ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঠ পর্যায়ে সাধারণ আওয়ামী লীগের কর্মীবৃন্দ। তো আশা করছি তারা ওই অলি কল্পনা দেখে যে সমস্ত কর্মকাণ্ড করতে চাচ্ছেন সেগুলো দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে বন্ডল করা যাবে না। তারা রাজনৈতিক আগামী নির্বাচনকে যে বাধাগ্রস্ত করতে চাচ্ছে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত তারা কোনোদিনই করতে পারবে না। আমরা যারা ফেসিবাদ বিরোধী ছিলাম, মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে আমরা সকল ফেসিবাদকে মোকাবিলা করে আগামী নির্বাচনকে আমরা ফলপ্রসূ করব। 70 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই, ইনশাআল্লাহ আগামীতে সবাই উন্মুখভাবে তারা মাঠে ময়দানে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যাবে এবং তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি একটু শামীম আজাদ আপনার কাছে আবার একটু যেতে চাই। এটি হচ্ছে যে আমরা দেখলাম যে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটলো, এর আগে ফুলবাড়িয়াতে বাসে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। তো এই বিষয়গুলোতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাটাকে আপনারা কিভাবে দেখছেন, যে আসলে এগুলো মোকাবেলার জন্য আসলে কতটুকু সক্ষমতা তাদের রয়েছে বা মাঠ পর্যায়ে তারা আসলে কতটুকু কাজ করতে পারছে? আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা কিছুটা কম রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে সফল হয়েছি, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি, আমরা সকল রাজনৈতিক দল যদি আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা মহল্লায় যদি ওঠান বৈঠক করে, প্রতিটি মহল্লায় ওঠান বৈঠক করলে যার যার এলাকায় চিহ্নিত কারা সন্ত্রাসী, কারা অরাজকতা করতে পারে, কারা সন্ত্রাসী করতে পারে, ওই ওঠন বৈঠকের মধ্য দিয়ে ওই সব তালিকাগুলো বের হয়ে আসবে। সেই তালিকা মোতাবেক যদি আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার প্রক্রিয়া জোরদার করে, অভিযান যদি জোরালো করে, তাহলে তারা নিষ্ক্রিয় হয়ে যাবে। তারা ওই রাতের আধারে কাভার্ড ভ্যান বা বাস চালককে হত্যা করার চেষ্টা চালানোর থেকে মানে তারা এই সুযোগটা পাবে না। ধন্যবাদ। আমি আরেকটু যেতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। একই প্রশ্ন আপনার কাছে আসলে, যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু কাজ করতে পারছে এই নাশকতা বা যে আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম দমন করার ক্ষেত্রে? আইন শৃঙ্খলা বাহিনী মাঠের মধ্যে যেরকম তৎপর আছে, আমরা আশা করছি আমাদের দাবি তারা আরও বেশি তৎপর হবেন। বিশেষ করে সরকারকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হলে তাদেরকে আরও কঠোর মাঠের মধ্যে আরও তৎপর হতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতিকে যদি একটি সুন্দর একটা পরিবেশ দিতে না পারেন তাহলে তাদেরকে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন এবং জাতি তাদেরকে ভিন্নভাবে স্মরণ করবে। এই জন্য সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে সরকার কঠোর হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর হবে এবং আমাদের প্রত্যাশা তারা আরও কঠোর হবে মাঠে ময়দানে, এবং পতিত ফ্যাসিস্ট যারা ছোটোখাটো ঘটনা ঘটাচ্ছে তাদেরকে ধরে চিহ্নিত করে আইনের আওতায় আনবে, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, তারা যেটি বলছেন যে ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ভোটের যে পরিবেশ এটি একেবারেই খুব সুন্দর এবং ভালো অবস্থায় আছে, এবং যারা ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। তবে কিছু বিচ্ছিন্ন নাশকতার ঘটনা ঘটছে, এগুলোর জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যারা ফেসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদেরও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও তারা মনে করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বেলায়েত। অনেক ধন্যবাদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ কথা বলছিলেন ময়মনসিংহের একজন বিএনপি এবং একজন জামায়াতের নেতার সঙ্গে। দর্শক, আমরা শুরু থেকে আজকের ভোটের ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত এবং বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হয়েছি, তাদের আলোচনা শুনেছি, তাদের পর্যবেক্ষণ শুনেছি ভোটের পরিবেশ নিয়ে। তো এই ছিল আজকের ভোটের ট্রেনের সার্বিক আয়োজন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ।